ডেইরি ফার্ম কিভাবে শুরু করবেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে। তবে ডেইরি ফার্ম করতে গেলে বেশ কিছু বিষয় আপনাকে বিবেচনায় রাখতে হবে, আর তাই আজকের এই পর্বটি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আফরিন পূর্বা। আজকে আমরা চলে এসেছি ফরিদপুর মুসলিম মিশনে। ওনাদের বেশ কয়েকটি প্রকল্প রয়েছে এবং প্রকল্পের আওতায় বেশ কিছু প্রজেক্ট রয়েছে, তার মধ্যে ডেইরি ফার্ম অন্যতম। আজকে আমরা এই ডেইরি ফার্মটি ঘুরে দেখবো এবং জানাবো এই ডেইরি ফার্ম নিয়ে যাবতীয় তথ্য। 2005 সাল থেকে আমাদের সাধারণত মোটামুটি আমাদের হাই মিল্ক কাউ মানে লালন পালনের যাত্রাটা শুরু হয়। মূলত তখন কিছু দেশি গাভী পাওয়া যেত, চাট গায়ে কিছু গাভী ছিল। দোয়ানের সাথে সাথে এটা একটা সিস্টেম করে প্যাকেট করে আমরা বাজারজাত করে ফেলি। কিছু ভ্যাকসিন আছে, গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, যেমন বাদলা, তরকা, এফএমডি, বর্তমানে এলএসডি আসছে। যেমন আমরা দুধ এখানে প্রায় ফরিদপুরে আমরা 65 টাকা 70 টাকা বিক্রি করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের পরিচয়টা একটু জানবো আপনার, এবং কি এখানে কি ম্যানেজার হিসেবে আছেন কিনা? জি, আমার নাম মোহাম্মদ শহীদুজ্জামান মিন্টু, আমি এখানকার ব্যবস্থাপক হিসেবে আছি। এই মুসলিম মিশনের আসলে আওতায় কি কি প্রকল্প রয়েছে? মুসলিম মিশনের আওতায় আপনার ডেয়ারি, পোলট্রি, মৎস্য, এগ্রিকালচার আর বায়ো ফার্টিলাইজার ইত্যাদি এগুলো আছে। আচ্ছা, তো আমরা যেহেতু আপনাদের এখন এই মুহূর্তে ডেইরি ফার্মে দাঁড়িয়ে আছি, তো আপনার কাছ থেকে শুনবো যে এই যে ডেইরি ফার্মের যাত্রাটা আসলে কবে থেকে শুরু হয়েছিল? ডেয়ারি ফার্মের যাত্রাটা 1995 সালে যখন আমি মুসলিম মিশনে স্টুডেন্ট অবস্থায় আমি আসি, তখন আমি কিছু গরু, আমি মুসলিম মিশনের মূল বাউন্ডারির মধ্যে কিছু গরু তখন তাদেরকে আমি লালন পালন ছাত্র অবস্থায় দেখছি। ওটা কি বাণিজ্যিকভাবে শুরু না, বাণিজ্য ক্ষুদ্রভাবে তারা করতো। পরবর্তী থেকে আমরা 2003 সালের দিকে আমরা যখন এই জায়গাটা ক্রয় করে এখানে যখন আমাদের পোলট্রি খামার তৈরি করলো, সেই পাশাপাশি আমাদের ডেয়ারি খামারের জন্য একটা শেড তৈরি করে ওই গরুগুলো ট্রান্সফার করে এই জায়গায় নিয়ে আসা হইলো। তার কিছুদিন পরে আমরা গরুর খামারের কাছ থেকে আমরা 6 থেকে 8টা গরু আমরা উন্নত জাতের গাভী আমরা ক্রয় করি। মূলত ওই দিন থেকে এতে আনুমানিক সেটা 2005 সাল হবে। 2005 সাল থেকে আমাদের সাধারণত মোটামুটি আমাদের হাই মিল্ক কাউ মানে লালন পালনের যাত্রাটা শুরু হয়। মানে 20 বছরের বেশি সময় ধরে আসলে এই ডেইরি ফার্মটা রয়েছে। প্রথমে যখন শুরু করেছিলেন ক্ষুদ্রভাবে, তখন আসলে কোন কোন জাতের গরু ছিল আর এখন কি কি জাতের গরু আছে? আমাদের মূলত তখন কিছু দেশি গাভী পাওয়া যেত, আবার চাট গায়ে কিছু গাভী ছিল। পরবর্তীতে যখন আমরা 2005 সালের দিকে হাই মিল্ক কিছু কাউ, বিশেষ করে ফ্রিজিয়ান আপনার জার্সি কিছু গাভী, ওর কাছে লেলিন ডাক্তার নামে একটা লোক ছিল, তার কাছ থেকে ক্রয় করি। ওখান থেকে মূলত আমাদের মানে যে এই ফ্রিজিয়ান জাতের গাভীটা আমাদের আসে। ওই থেকে আমরা মোটামুটি ফ্রিজিয়ানই আমাদের ম্যাক্সিমাম গরু ফ্রিজিয়ান আছে, কিছু জার্সি আছে। এই 2 পদের জাতে আমাদের গরু আছে, আর তাছাড়া আমাদের অন্য কোনো জাতের গরু আপাতত নাই। কারণ দুধের জন্য 2টা গরু মোটামুটি সুইটেবল, আর আবহাওয়ার সাথে ভালো অ্যাডজাস্ট করে, মাংসের জন্য এরা ভালো ওয়েট হয়। এই সব কিছু বিবেচনা করে আমাদের এই 2টা জাত আমাদের রাখা। তার মানে আমরা বলতে পারি দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা আপনার, সেই ছাত্র জীবন থেকে এই মিশনের সাথে আছেন আপনি। তো ডেইরি সেক্টরটা নিয়ে আসলে আপনার কি কিছু বলার আছে কিনা? কারণ যেহেতু অভিজ্ঞতা দীর্ঘ, এই সেই অভিজ্ঞতার আলোকে একটু গল্পটা শুনতে চাই। বলার ব্যাপার হলো, ডেইরিতে লাভবান হওয়া সম্ভব সহজেই। যার ঘাস আছে সেজন্য ডেইরিতে থাকে। বিশেষ ঘাসের ল্যান্ড, মানে ঘাস উৎপাদনের ব্যবস্থা যার যত বেশি, সে গরুতে চাষ করলে তার তত লাভ হবে ইনশাল্লাহ, এটা আশা, এটা বলতে পারি। আর ঘাস ছাড়া গরু পাইলে লাভ হবে না, লসই হবে। আর আমাদের দেশে তো একটা সবচেয়ে বেশি আমরা ফেস করি দুধের বাজারটা। আমরা তো দুধটা এটা অল্প দুধ দেখলে আমাদের সহজে সংরক্ষণ করে পাস্তুরাইজ করার ব্যবস্থা না, এটা আমাদের দোয়ানের সাথে সাথে এটা একটা সিস্টেম করে প্যাকেট করে আমরা বাজারজাত করে ফেলি, বাজার করি। এই বাজারজাতের সময় দেখা যায় যে কোনো সময় সিজন অনুযায়ী দুধের দাম কম বেশি হয়। আষাঢ় শ্রাবণ মাসে দুধের দামটা খুবই কম থাকে, আবার এই শীত মৌসুমে দুধের দামটা ভালো থাকে। অর্থাৎ আপনার পরামর্শ হচ্ছে যারা খামার ডেইরি ফার্ম করতে চায় তাদের প্রধান আগে ঘাসের ব্যবস্থাটা রাখতে হবে, কারণ যেহেতু নিজস্ব যদি জায়গা থেকে ঘাস উৎপাদিত হয় সেখান থেকে গরুকে খাওয়ালে সেখানে লাভবান হতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা যে ডেইরি ফার্ম যখন শুরু করেছিলেন তখন তো নিশ্চয়ই বাণিজ্যিকভাবে করার জন্যই শুরু করেছিলেন,
তো আপনাদের কি মূল মোটিভটাই হচ্ছে দুগ্ধ উৎপাদন করা বা দুগ্ধ জাতীয় প্রোডাক্ট উৎপাদন করা কিনা? আমাদের যে দুধ উৎপাদনে আমাদের লোকালি চাহিদা আছে। মুসলিম মিশনের দুধ ডিম বলতে আলাদা একটা কদর থাকে এবং এর আলাদা একটা বাজারে চাহিদা আছে। এজন্য আমরা এটা সরাসরি আমরা সরাসরি বাজারে বিক্রি করে ফেলি। আমাদের বিক্রি করতে তেমন অসুবিধা হয় না। যেটা আমরা ভাবি যে গরু লালন পালনের ক্ষেত্রে টেকনিক্যাল কিছু কাজ আপনার থাকতে হবে, নলেজ থাকতে হবে, যে বিশেষ করে আপনি সঠিক সময় প্রজননের বিষয়টা খেয়াল করতে হবে এবং বিশেষ করে বাছুরের যত্ন আর কিছু কাজ আছে, এগুলি টেকনিক্যাল ব্যাপার আছে। এই ব্যাপারেও যারা ডেয়ারি খামার করবে তাদের যথেষ্ট দক্ষতা অর্জন করতে হবে। কারণ একটা গাভীর মূল্য প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকা। যে একটা গাভী প্রায় 18 থেকে 20 লিটার দুধ দেয়। স্বাভাবিক একটা রাখালের অদক্ষতার কারণে কিংবা টেক কেয়ার কারণে যে কেউ অ্যাক্সিডেন্ট করতে পারে, ওটা পুষায় নেওয়া খুবই কঠিন ব্যাপার। এই জন্য এই লাইভ ব্যবসা যেহেতু এটা ওইভাবেই খুব মানে সূক্ষ্ম এবং দক্ষতার সাথে হ্যান্ডেলিং করতে হবে। এটা হলো আমার যারা ডেয়ারি খামার করবে তাদের প্রতি আমার এটা একটা পরামর্শ। আপনারা যে উদ্দেশ্যটা নিয়ে আসলে এই ডেয়ারি ফার্মটা গড়ে তুলেছিলেন, অর্থাৎ এতিম যারা বাচ্চারা আপনাদের এখানে পড়াশোনা করছে তাদের ভরণ পোষণ বা তাদেরকে একটা দক্ষ মানব সম্পদে পরিণত করার উদ্দেশ্য, তো আমি জানতে চাচ্ছি যে এটা কি আসলে সফলভাবে আপনারা করতে পেরেছেন কিনা? হ্যাঁ, আমরা এই ব্যাপারে অনেক সফল। কারণ আমাদের এই যে ধরেন যে যদি আমাদের 800 লোকের শুধু দুধটা ক্রয় করে খাইতে হইতো বাজার থেকে, তাহলে আমাদের যে এই দুধটা কিন্তু আমরা মিনিমাম 70 থেকে 80 টাকায় কিলোতে কিনতে হইতো। আর এটা আমাদের নিজের উৎপাদন করতেছি, আমাদের উৎপাদন কষ্ট সেই কষ্টে কিন্তু এরা এতিম ছেলে মেয়েরা খাইতে পারতেছে। দেরিতে আমাদের যে আয় হয় এই আয়টা আমাদের এতিমের কল্যাণে ব্যবহার হচ্ছে। এই ডেয়ারি সেক্টরে যে আপনার 20 বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনার কাছ থেকে শুনবো যে কিভাবে আপনি এই ডেয়ারি ফার্মের রক্ষণাবেক্ষণ করছেন বা এখান থেকে আসলে আরো কি কি শেখার রয়েছে। তবে সময় হয়ে গেছে বিরতি নেবার। দর্শক, আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, একটি ডেইরি ফার্মের ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত সেই বিষয়ে ধারণা দিতে আপনাদের জন্য এখন থাকছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট। মিন্টু ভাই, আপনার কাছে আমি প্রথমে একটু যে বিষয়টা জানতে চাবো যে ধরেন কেউ নতুন একটা ডেইরি ফার্ম করতে চায়, সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রেখেই শুরু করা উচিত? কোন উদ্যোক্তা যদি সে নিজে ডেয়ারি খামার করতে চায় তাকে ভালো কিছু গাভী সিলেক্ট করতে হবে, ভালো কিছু গাড়ি তার সংগ্রহ করতে হবে এবং খোলামেলা উন্মুক্ত ভালো একটা পরিবেশ গরুর জন্য তৈরি করতে হবে। এবং সাথে সাথে তার গরুগুলাকে আপনি ঘাসের খাদ্য হিসেবে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা রাখতে হবে। এলে একটা সাইড। আর দ্বিতীয় সাইডটা হলো আপনি টেকনিক্যাল সাইডটা যদি বলেন তাহলে গরু শুরু থেকে বেশ কিছু ভ্যাকসিন আছে, গুরুত্বপূর্ণ ভ্যাকসিন, যেমন বাদলা, তরকা, এফএমডি, বর্তমানে এলএসডি আসছে। এই জাতীয় রোগের ভ্যাকসিনগুলো সঠিক সময় প্রয়োগ করে রাখতে হবে এবং যে গরুগুলো লালন পালন করবে, গরুর সাথে থাকবে, সেই লোকটা অবশ্যই দক্ষ, পরিপক্ক হতে হবে। কারণ এখানে হেলা করার কোনো সুযোগ থাকবে না। দক্ষ লোক না হলে কোনো মালিক কোনো সময় একটু দূরে যাইতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট যাইতে পারে, কিন্তু দক্ষ লোক না থাকলে ওর একটা ভুলের কারণে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা হলো মূল বিষয়। এবং আপনাদের এই ফার্মে আপনি যেটা বললেন যে আপনাদের মনে হয় এখানে নিজস্ব উৎপাদিত ঘাস রয়েছে, তো কি ধরনের ঘাস আসলে গরুর স্বাস্থ্যের জন্য ভালো খাওয়ার? গরুর ঘাস তো এখন আমাদের তো প্রমাণ জমির অল্প জমিতে বেশি ঘাস উৎপাদন করার দরকার পড়ে। বর্তমান জমির ভ্যালু বেড়ে গেছে। এক্ষেত্রে এখন আমরা যেগুলো করছি না, হাইব্রিড নেপিয়ার যেগুলো আছে, হাইব্রিড নেপিয়ার, পাঞ্চু, এই জাতীয় ঘাসটার ভিতরে আমরা বেশি আসছি, কারণ এটা দ্রুত বর্ধনশীল, উৎপাদন এবং পুষ্টিগুণও ভালো। এটাই এখন বর্তমান সর্বক্ষেত্রে গরুর খাদ্য হিসেবে প্রচলিত আছে। আচ্ছা, সারা বছরে কি ঘাস উৎপাদিত হচ্ছে নাকি বছরে কিছু সময় ঘাস উৎপাদিত হয়, বাকি সময় ওটাকে স্টোরেজ করে আপনারা খাওয়ান, এরকম কি বলতে কি এটা করতে ভালো হয়? সাইলেজ থাকলে ভালো হয়, যদি অনেক জমি থাকে, অনেক ঘাস উৎপাদন করে। কারণ আমাদের আবহাওয়ার সাথে ঘাসের উৎপাদনের একটা সম্পর্ক আছে। ধরেন যে আপনি নভেম্বর থেকে অক্টোবরের শেষে থেকে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত, মার্চের মাঝামাঝি পর্যন্ত ঘাসের উৎপাদন কম থাকে। হাইব্রিড নেপাট একটু হয়, এমনি নেপাটা কম হয়, অন্যান্য ঘাস উৎপাদন কম হয় শীতকালীন ঘাস ছাড়া। আর অন্য সময় ঘাসের প্রোডাকশন বেশি থাকে। যদি কারো ঘাস প্রোডাকশন সুযোগ থাকে তাহলে সেজন্য এটাকে আপনার সাইলেজ হিসেবে সংরক্ষণ করতে পারে। এটা খুব লাভজনক এবং সাশ্রয়ী একটা ব্যবস্থা। আমাদের যে ল্যান্ড আছে আর যে কটা গরু আছে, আমাদের সাইলেজ করার মতন উদ্বৃত্ত ঘাস হয় না, কিন্তু আমরা সাইলেজ করতে পারি না। আমাদের মোটামুটি এই আমাদের 12 মাসে যেটুকু হয় এইটুক দিয়ে আমাদের মোটামুটি চালাই নিতে হয়। আচ্ছা, এর পাশাপাশি আর কি কি খাবার দেওয়া হয়? এর পাশাপাশি আমাদের কিছু খড় আছে আর দানাদার খাবার আছে। আমরা নিজেরা নিউট্রিশন করে ফিড তৈরি করে নিই, বিভিন্ন উপকরণ ক্রয় করে 100 কেজি একটা চার্ট তৈরি করে এটাকে আমরা গরুতে ইউজ করি।
আচ্ছা, গরুর ক্ষেত্রে যে সাধারণ রোগগুলো হয়ে থাকে বিশেষ করে, তো ওগুলোর প্রতিরোধের কি কোনো ব্যবস্থা আছে, বা কি ধরনের এই ভ্যাকসিনেশনটা কিভাবে করতে হয়, কত সময় পর করতে হয়, এটা একটু বলুন। গরুর সাধারণত 4টা ভ্যাকসিন খুব জরুরি, বিশেষ করে বাদলা, তরকা, আপনার এফএমডি, আবার বর্তমান দেখা যাচ্ছে এলএসডি। এই রোগগুলা খুব মারাত্মক আকার ধারণ করলে মানে খামারিদের জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। এগুলো সঠিক সময় আপনার ভ্যাকসিনগুলো দিয়ে রাখতে হবে। আর বাছুর জন্মের সাথে সাথে বাছুরের একটা আলাদা যত্ন আছে, কারণ ওই সময় বাছুরকে ভালো যত্ন না করলে বা একটা নির্দিষ্ট বয়সে ভ্যাকসিন না দিলে বাছুর তাহলে আপনার যে কোনো সময় আপনি মারা দিতে পারে, কিংবা ও যদি সঠিকভাবে লালিত পালিত না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আপনার ওইভাবে আর পাচ্ছেন না। আপনার শুরুটা থেকেই আপনার শক্তভাবে সুন্দরভাবে আপনি হ্যান্ডেলিং করতে হবে দক্ষতার সাথে। এবং আরো একটা বিষয় জানার আছে যে আমরা তো দেখি এখন গরু মোটা তাজাকরণের জন্য অনেক ধরনের মেডিসিন ইউজ করা হয়, এগুলো আসলে কতটা উপকারী, মানে সেটা শুধুমাত্র যে পশুর জন্য তা কিন্তু না, এবং যেহেতু এখান থেকে যে প্রোডাক্ট আসছে সেটা আমরা মানুষটা খাচ্ছি, তো এটা আমাদের জন্য বা কতটুকু হার্মফুল হতে পারে? হ্যাঁ, মোটা তাজা যদি নিয়ম অনুযায়ী করে, সে যদি সঠিক পদ্ধতি অনুযায়ী করে তাহলে দোষের কিছু নাই। কিন্তু অতি উৎসাহী এবং লোভী কিছু খামারি কিংবা লোক আছে যারা গরু মানে মানুষের খাদ্য গরুতে ঢুকায়, কিংবা মুরগির খাদ্য, যেগুলো ব্রয়লারের মুরগির খাদ্য গরুতে খাওয়ায়, এগুলো ঠিক না। এগুলো গরুর খাদ্য না। গরুর খাদ্য গরুকে খাওয়া মোটা তাজা করলে এটা হার্মফুল হবে না। ক্ষতিকারক কোনো স্টেরয়েড জাতীয় কোনো হরমোন কিংবা আপনার ড্রাগ ইউজ করা যাবে না। আর এগুলো যেন বাজারে না থাকে, বাজার ব্যবস্থায় না আসে, সেইভাবে যথেষ্ট মনিটরিং করা উচিত। এবং আরও একটা বিষয় দেখছিলাম যে আপনাদের এই ডেয়ারি ফার্মটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো এটাকে আসলে কিভাবে সঠিক উপায়ে মানে মেনটেন করা উচিত? পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নাই। আর পরিষ্কার পরিচ্ছন্ন ইমানের একটা অংশ। যে কোনো ব্যবসা যেখানেই করেন সেই ব্যবসায় সেই নিয়ম সেই উপযোগী করতে হবে। নোংরা হইলে এখানে জীবাণু তৈরি হবে, গরুর ম্যাস্টাইটিস হবে, উলান পোদা হবে, গরুতে একটা গাভী 2.5 লাখ 3 লাখ টাকা গাভী নষ্ট হয়ে যাবে। আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, বায়োসিকিউরিটি ঠিক রাখতে হবে। আপনি যত হাটে যাইতে হাটের থেকে একটা গরু আইনে খামারে ঢুকাই ফেললেন, সেটা একটা রোগ নিয়ে আসতে পারে, এফএমডি মারাত্মক রোগ নিয়ে আসতে পারে, টোটাল গরু আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আক্রান্ত হয়ে যেতে পারে। ইচ্ছে করলে আপনি হাটে একটা গরু নিলেন আবার ফেরত আনতে পারবেন না, অন্য কোথাও অবজারভেশন রাখে আপনার খামারে ঢুকাইতে হবে। এবং খামারে যারা কাজ করবে তার জন্য রুটিন ওয়ার্ক, সঠিক সময় আপনার ডিসইনফেক্টেডটা 2 বেলা অন্তপক্ষে ফ্লোরে মানে ইউজ করে। এবং গরু দোয়ানের পরে গরু 1/2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, যাতে ও মাটিতে বসে না পড়ে, কারণ শুয়ে না পড়ে, কারণ ওই সময় ও দুধ দোহানের সময় বাটটার ভিতরে যে ছিদ্র থাকে এটা বন্ধ হতে প্রায় 30 মিনিট টাইম লাগে। এটা শিওর ওই সময় খাবারটা দাঁড়া করে রাখতে হবে। তারপর গরু যে জায়গায় থাকে সে জায়গাটা জীবাণুমুক্ত রাখতে হবে। এবং সব দিক দিয়ে আপনার এইগুলো রুটিন ওয়ার্ক এগুলো করে রাখলেই আপনি একটা সফল খামারি এবং আপনার সফলতা আসবে। বা আপনার কথাগুলো বেশ ভালো লাগবে, এবং আমার মনে হয় যে যারা আসলে ডেইরি ফার্ম করতে চায় তাদের এই বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত, যে আমি শুধু পরিকল্পনা করলাম এবং সেই অনুযায়ী কিনে একটা ফার্ম তৈরি করলাম, কিন্তু যদি আমি যত্ন না নিই আসলে সে তো আমাকে সঠিক ফলটা দিবে না। সেটাই আমি এটা বলতে পারি, পৃথিবীর সব ব্যবসা কেমন কি আমি জানি না, কিন্তু লাইভ স্টক কিংবা লাইভ ব্যবসা এখানে কোনো ফাঁকিবাজি চলবে না। এখানে তার হার্ডওয়ার্ক করতে হবে, সে সব বাধ্যই হোক শখের বসে করতেই হবে, হার্ডওয়ার্কের বিকল্প নাই। আর যেখানে হার্ডওয়ার্ক নাই, নিজের হাতে স্পর্শ নাই, নিজের টেক কেয়ার নাই, সে ব্যবসা সাস্টেন করবে না, আজ কালো করবে না। মানে কোনো ছাড় দেওয়া যাবে না, লাইফস্টাইলে কোনো ছাড় চলবে না, নিউজ কালেকশন হবে না। ভাই আপনার কাছ থেকে আমরা এবার শুনবো যে আপনি আসলে যেহেতু এখান থেকে যে দুধ উৎপাদিত হচ্ছে বা দুগ্ধ প্রোডাক্ট আপনারা উৎপাদিত করছেন, সেগুলো আসলে বাজারে কিভাবে আপনারা কেনা বেচা করছেন, বা এই যে বাচ্চারা যারা এখানে পড়াশোনা করছে তাদের আসলে যোগানটা কিভাবে হচ্ছে, সমস্ত ব্যবস্থাপনা নিয়ে শুনবো। তবে বিরতি। দর্শক, সময় হয়ে গেছে আরো একটি ছোট্ট বিরতি নেবার। আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠানে। দর্শক, ডেইরি ফার্মের বাজার ব্যবস্থাপনা নিয়ে ধারণা দিতে আপনাদের জন্য এখন থাকছে কৃষি বাজার সেগমেন্ট। মিন্টু ভাই, ডেইরি ফার্মের আসলে বাজার ব্যবস্থাপনাটা নিয়ে চিন্তাটা আসলে কেমন হওয়া উচিত, যে শুধু একটা ডেইরি ফার্ম আমি প্রতিষ্ঠা করলাম সেটা তো হলো না, আমাকে যে বিষয়গুলো আসলে প্রধান দেখতে হবে এই বিষয়গুলো একটু আমাদেরকে হাইলাইট করুন। এখন বাজার বলতে এখন ডেইরির মনে করেন যে প্রাথমিক উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যটা আপনি ইনশোর করা, যদি একটু মোটামুটি পোস্টিং করে বিক্রি করা যায় বা একটু ভালো রেট পাওয়া যায়। যেমন আমরা দুধ এখানে প্রায় ফরিদপুরে আমরা 65 টাকা 70 টাকা বিক্রি করি, 65 টাকা সাধারণত বিক্রি হচ্ছে বর্তমান অবস্থা, 5 টাকা বেশি কম হয়। দুধে একটা ভালো দাম নেওয়া, তা নাহলে আপনি যে খাবারের দাম তাহলে আপনি খামার টিকায় রাখতে পারবেন না। আরেকটা ব্যাপার আছে, কিছু গাভী থাকে একটা সময় যে সার থাকে সেগুলোকে ভালো বাজার
ধরে বিক্রি করা। কারণ বছরের কোনো কোনো সময় গরুর দামগুলো ভালো থাকে, কোনো কোনো সময় এর দামগুলো কম থাকে, ওটাকে লক্ষ্য রেখে ওইভাবে বিক্রি করা। আর যদি ভালো হয় সরাসরি যারা মাংস কেটে বিক্রি করে ওদের সাথে যদি অ্যাডজাস্ট করে আর যদি ছোটো খাবি হয় বিক্রি করা, তাহলে আরও কিছু টাকা আর্ন করা সম্ভব। এবং প্রত্যেকটা জিনিসকে মূল্য দিতে হবে এবং ওটাকে আপদ না মনে করে সম্পদ মনে করে ওটাকে নতুন নতুন থিম দিয়ে আপনি কি ওটাকে মানে সম্পদের রূপান্তর করলেই আপনার মোটামুটি আপনি সাকসেস। এই ডেয়ারি সেক্টরটাতে কি সিন্ডিকেটের কোনো বিষয় আছে যে অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যেই দামে বিক্রি করছেন তারা আবার এখান থেকে কিনে নিয়ে অন্য চড়া দামে বিক্রি করছে, বা এরকম কোনো সিন্ডিকেটের সম্মুখীন হতে হয় কিনা? বিশেষ করে আমাদের দেশের টোটাল ব্যবস্থাপনাটাই আমার কাছে পরিষ্কার না। আমি যদি এটাকে আমি মানে অন্য দৃষ্টি বলতে চাই, অনেক কথা মানে ওইভাবে স্টিল বলা কঠিন। আমাদের দেশের কোনোটাই সাজানো গোছানো না। আপনি কি ন্যায্য মূল্য বের করা খুবই ছোটাপ। আপনার কাছ থেকে যে গরু ক্রয় করে নিয়ে যাবে সে শিওর গরু থেকে 10,000 টাকা ইনকাম করবে, কিন্তু আপনার যে গরুতে যে 10 টাকা লাভ হয়েছে কিনা এই শিওরটা আপনার কাছে নাই। মানে খামারিদের কাছে না, এটা নাই। এটা এই যে মধ্যে যে লোকটা আছে এরা খুব দুরন্ত হয় এবং চতুর প্রকৃতির হয় এবং এরা নানা ছলে বলে কৌশলে এদের স্বার্থটা আদায় করে নেয়। কারণ যেহেতু খামারিদের সরাসরি ভোক্তা পর্যন্ত পৌঁছানোর সুযোগ নাই, জাস্ট এই দুর্বলতাগুলা সবাই ব্যবহার করে। কারণ আমাদের বাংলাদেশে এই সেক্টরে ওভারঅল এগ্রিকালচার শুধু ডেয়ারি পোলট্রি মৎস্য এগুলো কথা না, এর মধ্যসত্ত্ব একটা মানে গ্যাপ আছে। গ্যাপটা কোনো সুন্দর সুষ্ঠু ব্যবস্থাপনা নাই বিদায় এই দুর্বৃত্তরা এর মধ্যে পকেট কেটে জনের কাছে টাকা নেয়। খামারি কিন্তু টাকা পায় না। আপনি বাজারে শুনি গরুর মাংস 700 টাকা কেজি, আমরা যদি ওই দামে কোনো আমাদের 500 টাকা 550 টাকা কেজি ওজনে মাংস গরু বিক্রি করতে পারি, তাহলে একটা খামারের জন্য যথেষ্ট দীর্ঘদিনের একটা সিস্টেম। এটা থেকে বের করে আনলেও তৃতীয় পক্ষ নানান মানে সহজে এরা হার মানবে তা বোঝা যায় না। তবে এটা সরকার যদি শক্তভাবে একটা নীতিমালা আর পরিষ্কার ব্যবস্থাপনা রাখে, খামারিরা ইচ্ছা করলে মার্কেটে এই জায়গাটুকে এরা খামারিরা নিজেরাই বিক্রি করতে পারবে, একটা ব্যবস্থা রাখে, তাহলে বাজারে মধ্যস্থি ভোগীদের ওরকম দূরত্বটা থাকবে না। কারণ একটা খামারির কোনো পর্যায়ে কোনো উৎপাদিত পণ্য যে উৎপাদন করে সরাসরি তার কাছে মানে বাজারে এনে বিক্রি করা তার ব্যবস্থা নাই। ওখানে বিভিন্ন এজাবদাররা হাটের বিভিন্ন সে লোকেরা মানে নানান বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে ওকে বাধ্য করে এটা কম দামে বিক্রি করার জন্য। আসলে আপনার আক্ষেপের জায়গাটা আমি বুঝতে পারছি, এবং শুধু আপনি বলে না যে আপনার মতো আরও যারা খামারিরা আছেন সবাই একই সমস্যায় ভুগছে। তো আমার মনে হয় যে সর্বোপরি একটা সংগঠন হওয়া উচিত এবং এই বিষয়ে আরও সবাইকে সচেতন হতে হবে। এটা একটা বাস্তবতা। আবেগের বশবর্তী হয়ে এগুলো করা যাবে না। এগুলা করতে হবে বাস্তব ভিত্তিকভাবে এবং বৈজ্ঞানিক উপায়ে করতে হবে, এবং আমাদের করতে হবে। না করলে আমরা খাবো কি, খাবে কি, দেশ পাবে কি, করতে হবে। কিন্তু আমার কথা হলো এই যারাই খামার করবে, ধরেন একটা জমি বিক্রি করতে গেলে তার মিউটেশন লাগে, তার অনেক গুটার অনেক কিছু লাগে। একটা খামার করতে হলে তাকে একটা টোটালি খামার হিসেবে তাকে চিহ্নিত করে তাকে একটা নিবন্ধনের মধ্যে তাকে ওইভাবে স্বীকৃতি দিয়ে সে একজন খামারি, তার একটা নিরাপত্তা দিয়ে এই দেশে এরকম একটা সিস্টেম দাঁড় করানো উচিত। আমার অভিমত এটা হলো যে আমাদের দেশে এরকম একটা ব্যবস্থা তৈরি হবে, যত্রতত্র লোক যে সে আবেগের বশত হবে না, বাস্তব যারা পারবে, আগ্রহী, প্রশিক্ষিত, তাদেরকে সরকারিভাবে একবার সমুদায় কাগজপাতি দিয়ে স্বীকৃতি দিয়ে তাদেরকে সেই ব্যবসার মর্যাদা দিয়ে তাকে দিয়ে সেই কাজটা করানো উচিত। অবৈধ টাকা উপার্জন করছে সে একটা খামার দিয়ে বসে, একজন প্রকৃতি খামারি তো তার সাথে পারবে না। সে আসছে কালো টাকা সাদা করার জন্য, আর আমি হলো বাঁচার জন্য খামার দিচ্ছি, তার সাথে তো আমার হবে না। তো খামার যে করবে সে অরিজিনাল খামারি কিনা, খামার কিনা, এই যে তো দেখে শুধু একবার টোটালি একটা ম্যানেজমেন্টের মাধ্যমে যদি আমাদের দেশে এগুলো সাজানো যায়, যে কোনো সেক্টর, যে কোনো ব্যবসা, তাহলে সেও একটা নিরাপত্তা পাবে, দেশ উপকৃত হবে, জাতীয় বিভ্রান্ত হবে না, চাহিদার সাথে যোগানও ঠিক থাকবে। আপনার সাথে সারাদিন কথা বলে খুব ভালো লাগলো এবং অনেক কিছু আসলে জানার আছে, শেখার তো কোনো শেষ নেই। তবে আপনার জন্য শুভকামনা থাকবে এবং সেই সাথে এই মুসলিম মিশনের জন্য শুভকামনা রইল। আপনাদের শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। পোল্ট্রি শিল্প হোক বা ডেয়ারি ফার্ম, যে কোনো সেক্টরেই কষ্ট করতেই হয়, কারণ কষ্ট ছাড়া পরিশ্রমের মুখ দেখা সম্ভব না। তবে যে কোনো প্রকল্প হাতে নেওয়ার আগে সেটা নিয়ে একটু পড়াশোনা করা, একটু জানা, এবং এই দক্ষতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে সামনের দিকে। দর্শক, আপনারা যারা সফল কৃষক বা খামারি আছেন, আপনাদের সফলতার গল্প যদি RTV পর্দায় তুলে ধরতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে 01878184077। আমি ফারজানা আফরিন পূর্বা আজকের মতো বিদায় নিচ্ছি RTV নিয়মিত আয়োজন কৃষি ও কৃষি অনুষ্ঠান থেকে।
দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে, সফল কোনো কৃষক বা খামারি রাঙিনায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।